আমরা বাস স্টপেজে পৌঁছে জানলাম লাস্ট বাসটা বৃষ্টি আসার আগেই ছেড়ে গেছে। আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। একে তো অচেনা জায়গা এবং আমাদের আত্মীয়স্বজন বা চেনা জানা কেউ ওই এলাকায় নেই। তার উপরে ঝড় বৃষ্টির রাতে দুজনে কোথায় রাতটা কাটাবো এটা ভেবে বুকের মধ্যে ধিপ ধিপ করতে লাগল। আমরা এ ব্যাপারে আলাপ করতে করতেই ইট বিছানো রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আমরা দুজনে বৃষ্টিতে ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছি। ওই পরিস্থিতিতে স্বর্ণাকে ভিজে যাওয়া দেখে অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম এখন এসব ভেবে কি লাভ। আর কয়েকদিন পরেই তো স্বর্ণার সাথে আমার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর হয়তো জীবনে কোনোদিন দেখাও হবে না। ওকে তো আমি একসময় ভালোবাসতাম, কিন্তু বিয়ের পর ওর প্রতি আমার টানটা শিথিল হয়ে গিয়েছিল। গত কয়েকটি মাস আমি ওর সান্নিধ্যে থেকেছি। কই আগে তো কখনো ওকে হারানোর ব্যথাটা এত বেশি করে বুকে বেঁধেনি। তাহলে এখন কেন এসব ভাবছি? আমরা হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান পার হচ্ছিলাম। দোকানের ভিতরে কয়েকজন যুবক ছেলে বসে আড্ডা দিচ্ছিল। স্বর্ণাকে দেখে ওরা বিভিন্ন বাজে মন্তব্য করতে লাগল আর সিটি বাজাতে লাগল। আমি স্বর্ণাকে ওদের দিকে কান না দিয়ে সোজা হাঁটতে বললাম, কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। পিছন ফিরে তাকিয়ে দেখি ছেলেগুলো আমাদের পিছু নিয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই অচেনা জায়গায় রাতের অন্ধকারে স্বর্ণাকে নিয়ে আমি একা, যে মেয়েটার সাথে বলার মতো কোনো সম্পর্ক আমার নেই। আমি একা এতগুলো ছেলের সাথে কি করব? ভয়ে আমার শরীর কাঁপতে লাগল। স্বর্ণাকে বোধহয় আমি আর বাঁচাতে পারলাম না। স্বর্ণা ফুপিয়ে কাঁদতে লাগলেও ও খুব জোরে আমার হাত চেপে ধরেছিল। আমি তবুও সাহস না হারিয়ে স্বর্ণাকে বললাম, ভয় পেও না, আমি তো আছি। আরও জোরে আমি স্বর্ণাকে নিয়ে হন হন করে হাঁটতে লাগলাম, কিন্তু তবুও ছেলেগুলো আরও কাছে চলে এলো। স্বর্ণার জুতা ওর হাতেই ছিল, কাজেই ওর দৌড়াতে সমস্যা হবে না ভেবে নিয়ে আমি এবারে ওর হাত চেপে ধরে ফিসফিস করে বললাম, জাস্ট দৌড়াও, বলেই ওকে নিয়ে আমি চললাম। জীবনেও এত জোরে দৌড়ায়নি। স্বর্ণা শুধু পা চালিয়ে যাচ্ছিল, ওর পুরোভার আমি টেনে নিয়ে দৌড়ালাম। ছেলেগুলো আমার পিছনে পালালো বলতে বলতে দৌড়াতে লাগল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। কিছুদূর গিয়ে আমি একটা টিমটিমে মেঘলা আলো দেখে সেদিকে দৌড়ালাম। পৌঁছে দেখি একটা মুদির দোকান। আমি স্বর্ণাকে নিয়ে সোজা দোকানের ভিতরে ঢুকে গেলাম। স্বর্ণা প্রচণ্ডভাবে হাঁফাচ্ছিল। দোকানের লোকটা বেশ বয়স্ক। আমি দোকানে গিয়ে সব বললাম। উনি বসতে দিয়ে পানি এনে খেতে দিলেন। একটু জিরিয়ে নিয়ে আমি উকি দিয়ে দেখলাম ছেলেগুলো একটা গাছের নিচে জটলা করে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সম্ভবত আমরা বেরোলেই ধরবে। দোকানি লোকটা আমাদের সব কথা শুনে বলল, আপনারা চিন্তা করবেন না, চৌকিদার আসলে আপনাগরে চেয়ারম্যানের বাড়িতে পাঠাইয়া দিমুনে। ওহানে রাতটা থাইকা ভরে যাইবেন। আমরা বসে রইলাম। প্রায় ঘণ্টা খানেক পরেই লাইট আর লাঠি হাতে গ্রামের চৌকিদার এদিকে এলে দোকানি তাকে সব বলল। চৌকিদার আমাদেরকে সাথে করে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল। ওখান থেকে চেয়ারম্যানের বাড়ি এত কাছে ভাবতেও পারিনি। পরে মনে পড়ল আসবার সময় এই বাড়িটা দেখেছিলাম। গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি দেখে অবাকও হয়েছিলাম। চৌকিদার আমাদেরকে বৈঠকখানার বারান্দায় রেখে গেল চেয়ারম্যানকে খবর দিতে। কিছুক্ষণের ভিতরেই একটা বয়স্ক দাড়িওয়ালা লোক বাড়ি থেকে বেরিয়ে এলো। দেখেই বোঝা যায় এই লোকেই চেয়ারম্যান। ফিনফিনে সাদা পাঞ্জাবি আর সাদা দবদবে লুঙ্গিতে দারুণ দেখাচ্ছিল লোকটাকে। দেখলেই সম্মান করতে ইচ্ছে হয়। চেয়ারম্যান এগিয়ে এসে ডাকল, কে এসেছে? চৌকিদার কি মনে স্বর্ণাকেই ডাকল। এই যে মা, চেয়ারম্যান ডাকতেছে, আহেন। স্বর্ণা এগিয়ে গেল এবং চেয়ারম্যানকে আদ্যপান্ত সব জানাল। কিভাবে আসতে দেরি হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ হয়েছে, তারপর বৃষ্টি এসেছে, তারপর কিভাবে ছেলেগুলি তাড়া করেছে সব। চেয়ারম্যান বললেন, তোমার সাথে কে এসেছে? এই প্রশ্নের উত্তরে স্বর্ণা যেটা বলল সেটা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। কারণ স্বর্ণা স্পষ্ট দ্বিধাহীন স্বরে বলল, আমার স্বামী উই তো ওইখানে দাঁড়িয়ে আছে এবং আমাকে উদ্দেশ্য করে ডাকল, কুই এদিকে এসো। বিপদ থেকে বাঁচতে এখন আমাকে স্বর্ণার স্বামী হিসেবে অভিনয় করে যেতে হবে। আমি এগিয়ে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালাম। চেয়ারম্যান আমাকে ভালো করে দেখলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা আমার এলাকায় এসে বিপদে পড়েছ। তোমাদের দেখাশোনা করা আমার দায়িত্ব। আজকে আমার বাড়িতেই থাকো। সকালে আমার লোক তোমাদেরকে সাথে করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে। কথাগুলো বলে ঘুরে চলে যেতে বসে কি মনে করে চেয়ারম্যান আবার ফিরলেন। স্বর্ণাকে জিজ্ঞেস করলেন, তা মা, তোমার নামটা যেন কি? স্বর্ণা যেইমাত্র উচ্চারণ করল, আমার নাম স্বর্ণা, অমনি চেয়ারম্যান আশ্চর্য ভঙ্গিতে বললেন, কি বললে মা? স্বর্ণা মা আমার ফিরে এসেছে, বাড়ির ভিতরের লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন।
এই তোমরা কে কোথায় আছো দেখে যাও, আমার মা ফিরে এসেছে। আমার স্বর্ণা মা ফিরে এসেছে। তাই তো বলি তোমাকে এত চেনা চেনা লাগছে কেন? ভীষণ অপ্রস্তুত আর বোকা বনে গেলাম আমরা। এ আবার কি হল? চেয়ারম্যান স্বর্ণাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আর ভিতর বাড়ি থেকে চেয়ারম্যানের স্ত্রী ছেলেরা এবং ছেলের বুয়েরা বের হয়ে এলো। চেয়ারম্যানকে স্বর্ণাকে নিয়ে এরকম নস্টালজি হতে দেখে ওরা অবাক হল। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলে চেয়ারম্যান ঘোষণা করল, আজ থেকে স্বর্ণা আমারই মেয়ে, আর সে তার স্বামীকে নিয়ে আমার ভিতর বাড়িতেই থাকবে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সত্যিই এসব ঘটছে না স্বপ্ন দেখছি বুঝতে পারছিলাম না। একদিনে এতগুলো ঘটনা সত্যি বিশ্বাস করা কঠিন। চেয়ারম্যানের বাড়িটা বিশাল, অনেকগুলো ঘর, পাকা বাড়ি, উপরে টিন সেট। আমাদেরকে এক কোণায় 2 দিকের খোলা একটা রুমে জায়গা করে দেয়া হলো। গ্রামের বাড়ি হলেও শহরের আধুনিক সুযোগ সুবিধা প্রায় সবই আছে। আমাদের যে রুমে থাকতে দেয়া হলো সেখানেই বাথরুম। গ্রামের পুকুর পরিষ্কার পানি তুলে এনে ড্রামে জমা করে রাখা হয়েছে। খুব দ্রুত আমাদেরকে শুকনো কাপড় দেয়া হলো। আমি আর স্বর্ণা একে একে সেই বাথরুমে গিয়ে আমাদের কাদাপানি মাখা নোংরা কাপড়গুলো ছেড়ে এলাম। পরিষ্কার হওয়ার পর স্বর্ণাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। ও আসার সময় সেলোয়ার কামিজ পরে এসেছিল, আর এখনও ও পরে আছে লাল সাদা একটা জামদানি শাড়ি। আমি পরেছি শার্ট আর লুঙ্গি। আমাদের কাপড় পাল্টানো হয়ে গেলে চেয়ারম্যানের ছোট ছেলের বউ আমাদের সাথে অনেক গল্প করল। তার কাছেই জানলাম চেয়ারম্যানের একটাই মেয়ে ছিল, নাম স্বর্ণা। 2 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে সাপের কামড়ে মারা যায়। গ্রাম্য ওঝাদের পরামর্শে স্বর্ণাকে কবরে দাফন না করে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। তাই চেয়ারম্যান স্বর্ণা ফিরে এসেছে ভেবে ভুল করেছে এবং পরে সেটা বুঝতে পেরেছেন। ভুল হলেও ওর নাম ও যেহেতু স্বর্ণা, তাই চেয়ারম্যান তাকে বলে মেনে নিয়েছেন এবং শ্বশুরের ভালো লাগাকে শ্রদ্ধা জানিয়ে পুত্রবধূ তাদের যথাসাধ্য চেষ্টা করছেন চেয়ারম্যানের মেয়ে আর জামাইকে তাদের উপযুক্তভাবে আপ্যায়ন করার। খুব দ্রুত বলতে হবে, কারণ আমরা চেয়ারম্যানের বাড়িতে যখন আসি তখন 10টা বাজে, আর 12টার মেয়ে গরম ভাতের সাথে মুরগি বোয়াল মাছ দিয়ে আমাদের খেতে দেয়া হলো। খাওয়া দাওয়ার পর যেহেতু আমি আর স্বর্ণা ওদের চোখে স্বামী স্ত্রী, তাই ওরা নির্দ্বিধায় আমাদেরকে এক রুমে থাকার ব্যবস্থা করে দিল। ঘটনা ভুল সারাদিনের এত ধকল, এরপর দুজনেই আমরা ক্লান্ত ছিলাম, তাই আর দেরি না করে ঘুমানোর বন্দোবস্ত করে নিলাম। দরজা আটকানোর পর দেখি স্বর্ণা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে আমি বললাম, ঠিক আছে স্বর্ণা, তুমি খাটে ঘুমাও আর আমি এই চাদরটা পেতে মেঝেতে ঘুমাচ্ছি। চিন্তা করো না, আমার দিক থেকে তুমি সম্পূর্ণ বিপদমুক্ত, কোনো ভয় নেই, তোমার নিশ্চিন্তে ঘুমাও। স্বর্ণা অদ্ভুত গলায় বলল, আপনাকে ভয় পেতে পারলে তো আমি বেঁচে যেতাম, আপনি যে কি আমি তাই তো ভেবে পাই না। ফুপিয়ে কাঁদতে লাগল স্বর্ণা। আমি বললাম, এভাবে কেঁদো না, দেখো আমি তোমার জন্য কিছুই করিনি, তোমার কোনো ক্ষতি হলে আমি বন্ধুকে কি জবাব দিতাম বলো। স্বর্ণা মুখ তুলে আমার দিকে তাকালো, বলল, সত্যিই তাই, এর বেশি কি আর কিছুই নয়। ঠিক এমন সময় বাইরে চেয়ারম্যানের পুত্রবধূর গলা শোনা গেল। রাত তো শেষ হয়ে গেল, এখনো গল্প করলে চলব? বন্ধুরা, পরের পর্বে বলবো গল্পে বাকি অংশ। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।